এটার মধ্যে মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে। আপনাকে কেন 22 তারিখেই বলে দেওয়া হলো যে আপনি ওখানে যাবেন না? না তো, এরকম বলেনি তো। এটা হয়েছে ম্যাডাম। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডি পিলখানা হত্যাকাণ্ড। এই ঘটনার সঙ্গে জড়িত সম্ভাব্য কর্মকর্তাদের নাম এবং তদন্তে থাকা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের ভূমিকা তুলে ধরব। 25শে ফেব্রুয়ারি 2009 সাল শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার মাত্র 2 মাস পর ইতিহাসের এই জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই ঘটনার সঙ্গে তৎকালীন শেখ হাসিনা সরকার জড়িত এটি মনে করার একাধিক কারণ রয়েছে। পিলখানা হত্যাকাণ্ডে সবচেয়ে লাভবান হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত এবং শেখ হাসিনা সরকার। তবে লাভবান কোনো দেশ কিংবা সরকার হতেই পারে, এজন্য পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা সরকার কিংবা ভারত জড়িত এমনটি বলার সুযোগ খুবই কম। তবে হত্যাকাণ্ডের পর সরকারের কর্মকাণ্ড এবং তদন্ত নিয়ে বহুমুখী ঝামেলা তাই প্রমাণ করে। পিলখানা হত্যাকাণ্ডের পিছনে সম্ভবত শেখ হাসিনা সরকার এবং ভারতের সরাসরি হাত ছিল। সেনাবাহিনীতে তখন একটি অভ্যুত্থান প্রায় নিশ্চিত ছিল, কারণ পিলখানার ভেতরে অভিযান পরিচালনা করতে চেয়েছিল সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা, বিশেষ করে সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশন। তৎকালীন সেনাপ্রধান এবং সরকারের নির্দেশনার অপেক্ষায় না থেকে সাভার থেকে ট্যাঙ্ক এবং সাজোযান পাঠিয়েছিল 9 পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার। পিলখানার নিকট সেনাবাহিনী প্রস্তুত ছিল, নির্দেশ পেলেই অভিযান পরিচালনা করত। তবে সেনাপ্রধান মইনুল আহমেদকে বলা হলে তিনি জানান অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিতে আগ্রহী নন। বিপরীতে শেখ হাসিনাকে একই প্রশ্ন করা হলে তিনি বলেন সেনাপ্রধান মইনুল আহমেদ অভিযান পরিচালনা করতে আগ্রহী ছিলেন না। সুতরাং পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে একটি বিভ্রান্ত তৈরি করেছেন। পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত করতে সরকার বাধ্য হয়ে 3টি আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করে। তার মাঝে একটি ছিল সেনাবাহিনী তদন্ত কমিটি, যার নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বর্তমানে তিনি স্বরাষ্ট্র দপ্তরের প্রধান, একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি কর্মজীবনের শুরু থেকে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। 2003 সাল থেকে 2006 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ রাইফেলস অর্থাৎ বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশের প্রধান ছিলেন। সেনাবাহিনীর তদন্ত কমিটি সঠিকভাবে কাজ করলে বহুমুখী সমস্যা দেখা দেয়। সরকার চেষ্টা করে তদন্ত কমিটি তাই বলবে যা শেখ হাসিনা সরকার চাইবে, কিন্তু সেনাবাহিনীর ভেতরে ব্যাপক ক্ষোভের কারণে কোনো সেনা কর্মকর্তা তদন্ত নিয়ে সরকারের কথা শুনতে আগ্রহী ছিলেন না। কারণ সূত্র অনুযায়ী তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদকে অপমান করেছিল অসংখ্য জুনিয়র সেনা কর্মকর্তা, তার ড্রেস পর্যন্ত ছিঁড়ে ফেলেছিল সেনাবাহিনীর কমান্ডো দল। এমন অবস্থায় শেখ হাসিনা সরকার তদন্তের দায়িত্বে থাকা সেনাবাহিনীকে লোভনীয় প্রস্তাব দেয়, বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে পদোন্নতি অথবা সরকারের সাথে কাজ করার প্রস্তাব দেয়। এক পর্যায়ে তিনি পিলখানা হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিলে ব্যাপক ক্ষুব্ধ হন শেখ হাসিনা। তাকে অল্প সময়ের মাঝে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল পদ থেকে সরিয়ে পররাষ্ট্র দপ্তরে মোতায়েন করে। পররাষ্ট্র দপ্তরে মোতায়েন করার অর্থ তার আর কোনো ক্ষমতা থাকবে না। এটিকে এক ধরনের পানিশমেন্ট হিসেবে গণ্য করা হয়, যেমন বাংলাদেশ পুলিশকে বান্দরবনে বদলি করার অনুরূপ। বাংলাদেশ সেনাবাহিনীর সেই তদন্ত শেষ না করেই বিদায় নিতে হয়েছিল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে। তিনি একটি সংবাদ সম্মেলন করে বলেছিলেন তদন্ত কাজে সরকার সহযোগিতা করেননি। তারপরও সেই তদন্তের বাকি রিপোর্ট প্রকাশ করেনি শেখ হাসিনা সরকার। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে শেখ হাসিনা সরকার অবসরের পর আমেরিকার রাষ্ট্রদূত করতে চেয়েছিল, তারপরেও তিনি সরকারের সাথে আপোষ করেননি। ফলাফলস্বরূপ তাকে বাধ্যতামূলকভাবে 2010 সালে অবসরে পাঠানো হয়। উপরিক্ত ঘটনা প্রমাণ করে সরকার তথ্য লুকানোর চেষ্টা করেছে। শুধু তাই নয়, তৎকালীন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির নিকট সহযোগিতা চেয়েছিলেন শেখ হাসিনা। তারপরে ভারত থেকে সেনাপ্রধান মইনুল আহমেদকে হুমকি দেওয়া হয়, যদি বাংলাদেশ সেনাবাহিনী অভ্যুত্থান করে তবে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে অভিযান পরিচালনা করবে। শেখ হাসিনাকে রক্ষায় প্যারা কমান্ডো বাহিনী প্রস্তুত রেখেছিল ভারতীয় সেনা এবং বিমান বাহিনী। একই সঙ্গে মইনুল আহমেদকে বলা হয় আপনার জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে পার্শ্ববর্তী দেশ ভারত। বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ অবসরের পর মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতেন। এক পর্যায়ে তার চিকিৎসাসহ সকল নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে চিঠি পাঠান প্রণব মুখার্জি। তখন ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রণব মুখার্জি। এই ঘটনা প্রমাণ করে পিলখানা হত্যাকাণ্ডের পিছনে ভারতীয় ষড়যন্ত্র ছিল। তৎকালীন শেখ হাসিনা সরকার এবং তার ঘনিষ্ঠ মিত্র ভারত যৌথভাবে এই হত্যাকাণ্ডে লিপ্ত ছিল। তৎকালীন সরকারের একাধিক ব্যক্তির নাম উঠে আসে সন্দেহের তালিকায়। তারা হচ্ছেন শেখ হাসিনা, শেখ সেলিম, শেখ ফজলিনুর তাপস, জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম সহ একাধিক কর্মকর্তা।
বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সৈনিক এবং কর্মকর্তা তাদের জড়িত থাকার প্রমাণ পেয়েছিল, তবে তদন্তের নামে নাটক করে সরকার সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, কারণ খুনি কখনো নিজের বিচার করতে পারে না। তাই সেনাবাহিনীর অনেক কর্মকর্তা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। যে সকল সেনা কর্মকর্তা তৎকালীন সময় সরকারের সাথে আপোষ করেননি অথবা আপত্তি জানিয়েছিল, তাদের সকলকে চাকরি থেকে বহিষ্কার অথবা বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হয়। সেনাবাহিনীর বেশ কয়েকজন কমান্ডো বিক্ষিপ্তভাবে এই ঘটনার প্রতিশোধ নিতে পদক্ষেপ নিয়েছিলেন। তার মাঝে অন্যতম শেখ ফজলুর তাপসের গাড়িতে বোমা হামলা চালিয়েছিল সেনাবাহিনীর 5 সদস্য। ঢাকার মতিঝিলে 2010 সালে শেখ তাপসের গাড়িতে হামলা করা হয়, তবে গাড়িতে না থাকায় তিনি ওই যাত্রায় বেঁচে গিয়েছিলেন। শেখ হাসিনা সরকারের পতন হবার পূর্বেই ভীত হয়ে দেশ ছেড়েছেন শেখ ফজলুর তাপস, কারণ পিলখানা হত্যাকাণ্ডের বিচার নতুন করে শুরু করবে অন্তর্বর্তীকালীন সরকার অথবা আগামী দিনের আসন্ন নতুন কোনো সরকার। সেনাবাহিনীর মেরুদণ্ড 2009 সালে ভেঙে দেওয়া না হলে বাংলাদেশ সেনাবাহিনীতে কখনো মেজর জেনারেল জিয়াউল আহসান কিংবা লেফটেন্যান্ট জেনারেল আকবরের মতো অফিসার তৈরি হতো না। এই সকল সেনা কর্মকর্তাদের ওপর ভিত্তি করেই শেখ হাসিনা দীর্ঘ 17 বছর স্বৈরাচারের ভূমিকায় ছিল। সুতরাং পিলখানা হত্যাকাণ্ডের সঠিক তদন্ত শেষ করে দ্রুত বিচার শেষ করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ দেশবিরোধী হত্যাকাণ্ডে লিপ্ত হবার পূর্বে হাজারবার চিন্তা করতে বাধ্য হয়। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।